আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। ডিসিশন নিলাম ধরুন, তারপর অনেক সময় হয় আমরা ফেল হই, রিজেকশন আসে লাইফে। অনেকে রিজেকশনটাকে ডিল করতে পারে না। ওকে, তো এই রিজেকশনটাকে ডিল করবো কী করে? এটা একটু আগে যাই, কথাটার আগে, কেননা ডিসিশন নিলামের ওই জায়গাটাতে যাই। তাহলে মানে একটা বাড়ি তৈরি করলাম 4 তলার, কিন্তু বাড়িটা 1 তলা তৈরি করার পরেই দেখা গেল কিছু প্রবলেম এসছে। তো আমরা চলে যাই সেই বাড়ির তৈরির সময়ের কথাতে। ঠিক সেরকম ডিসিশন নিলামের জায়গাটা আসলো। ফার্স্ট থিং, যে কোনো ডিসিশন নেওয়ার সময় তোমার আগে একটা প্রশ্ন ছিল খুব ইউনিক, যে ডিসিশন আমি কী করে বুঝবো আমি ঠিক নিচ্ছি না ভুল নিচ্ছি। আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, আমি জানি না তোমাকে বলেছি কি না, যে আমার এক গুরু, আমার টিচার আমাকে নতুন করে ভাবতে সাহায্য করে, আমাকে শেখান যে ভাবাটাও একটা আর্ট। সেটা যদি ডাইরেক্টেডভাবে তুমি যদি একটু এডুকেট হয়ে ভাবো, এডুকেট মানে নিজেকে কী ধরনের প্রশ্ন করবে যা থেকে তোমার মনের মধ্যে একটা বেশ সুন্দর একটা ব্রড স্পেস তৈরি হবে। আর নিজেই যদি নিজেকে ভুলভাল প্রশ্ন করো তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। সো যে কোনো ফিল্ডে ডিসিশন নেওয়ার সময় দুটো জিনিস করাটা খুব দরকার। তারপরে হচ্ছে ডিসিশন নেওয়ার ফেলের কথা, যে আমি ডিসিশনটা নিচ্ছি কিসের বেসিসে নিচ্ছি, পুরোটাই কি নিজের বুদ্ধিতে নিচ্ছি, পুরোটাই কি আমি আমার বন্ধু বান্ধবীর ডিসিশনে নিচ্ছি, পুরোটাই কি আমি বাবা মার মতন করে নিচ্ছি, পুরোটাই কি আমি যে ফিল্ডে যে পিএইচডি মাস্টার মানে তথাকথিত পিএইচডি নয় বাট হিউজ এক্সপিরিয়েন্স আছে তার বুদ্ধি নিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কিছু কিছু পার্সোনাল ডিসিশান আমরা কাউকে শেয়ার করতে চাই না, আমরা মনে মনে নিয়ে নিই। ঘুরিয়ে যদি এভাবে দেখা যায়, অনেক সময় কি হয়, আমরা যখন পার্সোনাল ডিসিশান নিই আমরা খুব মোটিভেটেড থাকি অথবা খুব ইমোশনাল থাকি। যে কারণে বলা হয় 4টে সিচুয়েশান কখনো কোনো ডিসিশান নিতে নেই, এবং এই 4টে সিচুয়েশানে ডিসিশান নিলে প্রবাবিলিটিতে দেখা গেছে ফেলিয়ার হওয়ার চান্স বেশি। এটা একটা হার্ভার্ডের রিসার্চ, রাইট? এটাকে বলা হল্ট, HALT। আমরা যখন প্রচণ্ড ক্ষুধার্ত থাকি, হাংরি, তখন যদি কোনো ডিসিশান নিই প্রবাবিলিটি ভুল হতে পারে, বিকজ আমার ব্রেন যে পরিমাণ যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করছে না। ফর অ্যাংরি, আমরা যখন প্রচণ্ড রেগে থাকি তখন জেনারেলি আমরা কিছু ব্রেনের যে আমরা বলি না ব্রেন কেমিক্যাল, তখন ঠিক সেইভাবে বিহেভ করে না যেটা নর্মাল সিচুয়েশনে বিহেভ করে। একটা মানুষ যে কোনো দিনও রাগে নিয়ে হঠাৎ করে সে রেগে গেছে, এবার কি হয়, অঙ্ক কি বলে, সে যদি রেগে গিয়ে যে স্টেপগুলো ফেলবে প্রবাবিলিটিতে দেখা যাবে সে রিয়েল লাইফে এরকম কোনো ড্রাস্টিক স্টেপ নেয়নি যেটা হয়তো এখন নিল। তার মানে একটা হলো হাংরি, আরেকটা হলো অ্যাংরি। এল ফর লোনলিনেস, যখন খুব একাকিত্ব বোধ করছি, খুব মন খারাপ, সে ফর এক্সাম্পল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইস্যুস, তখন মনে হলো একটা হাত কেটে নিই, তখন মনে হলো ঝাঁপ দিয়ে নিই, তখন মনে হলো যাই ওই বান্ধবীটা আমাকে তখন বলেছিল, তখন না বলেছি ওকে হ্যাঁ বলে দিই। বা কেউ হয়তো বললো যে আমি ওই সাবজেক্ট পড়তে যাইনি, ও আমাকে রিজেক্ট করলো, তাহলে আমি ওকে অ্যাকসেপ্ট করে নিই। বোঝাতে পারছি? এবং সেটা আরেকটা ভুল সময়, যে ওই সময় আমি অনেক বেশি উৎফুল্ল হয়েছিলাম। আরেকটা বড় জিনিস, টায়ার্ড, ফিজিক্যালি মেন্টালি ইমোশনাল টায়ার্ড হলেও অনেক সময় এটা করি। ডিসিশনের ক্ষেত্রে একটা ওয়ার্ড আসে কমিটমেন্ট, আসে তো আমরা বলি না কমিটমেন্ট রিকোয়ার্ড। তো কমিটমেন্ট নিয়ে খুব সুন্দর একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা কি, কখনো প্রচণ্ড খুশি হয়ে কোনো সময় কমিটমেন্ট করবে না। সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা পার্সোনালের ক্ষেত্রেও হতে পারে। যেরকম আমরা যখন প্রচণ্ড খুশি থাকি সেই সময় যদি আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমাদেরকে কিছু চায়, আমাদেরকে কিছু অ্যাপ্রোচ করে, আমরা বুঝে না বুঝে অনেক সময় হ্যাঁ বলে দিই, এবং পরে দেখা যায় সেটাই খুব ভারী হয়ে যায়। তার কারণ সে উল্টো দিকের মানুষটা বলে তুমি তো বলেছিলে দেবে, কেন দেবে না? একটা ছোট্ট এক্সাম্পল, আমি একটি চেম্বারে বসি, সো চেম্বারের যিনি ওনার, আমি জানি না তিনি এই ভিডিও দেখে আমাকে তাড়া করবে কি না, বাট ট্রু স্টোরি বলতে আমার লজ্জা লাগে না। তিনি আমার চেম্বারে, আমার মানুষজন আমার কাছে আসছে, তারা বেরিয়ে গিয়ে বলছে এত ভালো লাগে। উনি বসে বসে মাঝে মাঝে দেখে আমার সম্পর্কে প্রশংসা। তো এরকম 2-3 দিন প্রচুর মানুষের প্রশংসা শুনে একদিন এসে বলল, মৃণালবাবু আপনি একদম চিন্তা করবেন, এটা আপনার বাড়ি মনে করবেন, টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না, আপনি পুরোপুরি ইউজ করুন। মানে এত খুশি, আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষটা এরকম করে টাকা নিয়ে, আর এখন এত খুশি। আমি বললাম নিশ্চয়ই এটা ঘুরবে আমার দিকে, কোনো না কোনো দিন একদিন বিগড়াবে, আবার উল্টাবে। আমি জানি আমার মেন্টাল মেকআপ, আমি নর্মাল বিহেভ করছি। রিসেন্ট একটা ঘটনা,
একদিন আমার রাত 1:30 অবধি চেম্বার চলেছে। আই এম সরি টু সে, রাত 1:30 কেন? এত লোক, প্রত্যেকেই বক্তব্য আপনার কাছে সেই ম্যাজিক কাঠিয়ে আছে যেটা দিয়ে আপনি একবার শুনেই প্রবলেম সলভ করে। আমার কাছে কিন্তু এরকম নেই। মানুষের বিশ্বাস, এরকম অনেক জিনিসের উপর বিশ্বাস থাকে না, তো সেই বিশ্বাস নিয়ে তারা বসে আছে। এবার সেই ভদ্রলোক যে কোনো কারণে সেদিন গেছে বিগড়ে, কেননা সে বাড়ি যেতে পারছে না, বিকজ যে থাকে সে রাত 1:30 অবধি ডিউটি করতে রাজি না, সে 10টার সময় চলে গেছে। 1:30টার সময় যখন যাচ্ছি তখন সে এমন বিহেভ করলো, আমি মনে মনে তখন হাসছিলাম, কিন্তু আমি ওনাকে বুঝতে দিইনি যে আমি বুঝতে পারছিলাম যে এই রিফ্লেকশানটা কেন আসছে না। মানে আরেকটা কথা, ডিসিশান নেওয়া, আর ডিসিশান নেওয়ার পরে সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ধাক্কা খাওয়া। বোঝাতে পারছি যেটা তোমার অ্যাকচুয়াল প্রশ্ন ছিল। আমি একটু বিভিন্ন রকমভাবে উত্তরগুলো দিচ্ছি যাতে আমাদের শ্রোতারা জিনিসটাকে একটু রিয়েলিটির সাথে কানেক্ট করতে পারে। ডিসিশান নেওয়ার পর ডিসিশানে ধাক্কা খেয়ে হয়তো দেখা গেল পরীক্ষার ক্ষেত্রেই কেউ একজন ডিসাইড করেছে যেই মেন্স মানে একবারে আইআইটি হলেই পড়াশোনা করবে। আমার একটি স্টুডেন্ট আমার কাছে এসেছিল, তার বক্তব্য ছিল আমি এইমস হলে তবেই পড়াশোনা করব, না হলে পড়াশোনা করব না। আমি যত তাকে ব্যাপারটাকে সিম্পলিফাই করার চেষ্টা করেছিলাম যে এইমস ইজ নট ইম্পর্টেন্ট, এইমস ইজ এ বাই প্রোডাক্ট অফ ইউর প্র্যাকটিস, বাই প্রোডাক্ট অফ ইউর প্রসেস। তুমি তোমার পড়াশোনাটাকে ভালো করে মন দাও, তুমি যে বাড়িতে মক টেস্ট দিচ্ছ সেটাকে তুমি এনজয় করো, তোমার মেইন ফোকাস থাকবে তুমি প্রত্যেক দিন যে হোমওয়ার্কটা করছো সেই হোমওয়ার্কের সাথে তোমার লাইফের অবজেক্টিভ ক্লিয়ার কিনা। সে একদিন দুদিন ঠিক থাকতো, আবার তার মাথায় ঘুরতো এমসি দিতে হবে, এমসি দিতে হবে। আমি যতটুকু জানি সে 6 বার অ্যাটেম্প নিয়েও অ্যাচিভ করতে পারেনি, তার কারণ তার ফোকাস ছিল গোল ওরিয়েন্টেড। সো একটা মানুষ যখন প্রথমেই গোল ওরিয়েন্টেড হয়ে যায় সে প্রসেস ভুলে যায়। যেরকম একটি প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার হোক, ফুটবল প্লেয়ার হোক, সে ফর এক্সাম্পল একজন ফুটবল প্লেয়ার, তার সামনে একটা বল রাখা আছে, পেনাল্টি কিক, তারা 2 গোলে হারছে, রাইট? এই পেনাল্টি কিকটা পেয়েছে 5 মিনিট আগে। সে যদি এখন থেকে ভাবতে থাকে যে এই গোলটা যদি মারি তাহলে একটা গোল কম হবে, হাতে থাকবে 4 মিনিট, আর ওই 4 মিনিটে যদি আরেকটা গোল মারি তাহলে আমাদের হাতে থাকবে 2 মিনিট, ওই 2 মিনিটে যদি আবার একটা গোল মারি তাহলে ম্যাচ জিতবে, এইটা ভাবতে ভাবতে সে যদি পেনাল্টি মারতে যায় প্রবাবিলিটিতে দেখা গেছে সে পেনাল্টি মিস করবেই। তার কারণ সে আগে থেকেই ভেবে নিয়েছে এটা গোল হয়ে গেছে, এটার পরে কি করব। রিসেন্ট আইপিএলে আমার 4 জন স্টুডেন্ট ডিফারেন্ট টিম থেকে খেলছে, যারা সোকল আজকের দিনের ইন্ডিয়া প্লেয়ার। তাদের একই ঘটনা ঘটেছে, 2টো ম্যাচে অসম্ভব ভালো রান করেছে এবং বাকি 2-3টে ম্যাচে তার পারফরম্যান্স এতটাই পুয়ার, 0তে 0, মানে 1 বলের মধ্যে আউট হয়ে গেছে। তো আমি যখন রিভিউ করা শুরু করলাম যে কেন এই একই জিনিস ঘটেছে, সবার ক্ষেত্রে একই রিপ্লাই এসছে। কেউ কাউকে চেনে না যে আমি প্রত্যেককে ট্রেনিং করাই, আমার ক্ষেত্রে প্রত্যেকে সেম, কিন্তু ওরা কেউ জানে না আমি কাকে কোথায় ট্রেনিং করাই। সো ব্যাপারটা যেটা হয়, ধরুন আপনি ব্যাট করছেন একজন স্পিড বোলারের বলে, রাইট? পরে হয়তো কেউ স্পিন বল আসবে, আপনি লাস্ট বল মানে ওভারের লাস্ট বলে আপনি নেমেছেন, তার কারণ তার ঠিক আগের বলে আপনারই কোনো বন্ধু বা সতীর্থ আউট হয়েছে। আপনি ব্যাট খেলছেন মানে এরকমভাবে ক্রিজে ঠুকছেন যে এইবার বলটা আসবে, খেলবো। অনেকেই আগে থেকে ভেবে নেয় এই একটা বল তো কোনো রকমে ঠুকিয়ে দিই, পরের ওভারে ছক্কাই ছক্কা, মানে ফোকাসটা কিন্তু ওই বলে নেই, ফোকাসটা হচ্ছে পরের ওভারে ছক্কা মারবো, এই বলটা আমি কীভাবে খেলবো এটা না ভেবে যখনই ওইভাবে ভাবছে বোল্ড হয়ে যাচ্ছে। আরেকটা মজা হয় যখন আপনি অপোনেন্টকে ফেস করছেন, অনেকে প্রি অকুপাইড মাইন্ডসেটে থাকে। প্রি অকুপাইড মানে এই প্লেয়ার আগে 3 বার খেলেছে, 3 বারই তার ক্ষেত্রে বোল্ড হয়েছে, তো তখন খেলতে নেবে মাথায় এটা ঘুরতে থাকে, এই রে এই আমার পড়লো, এবারও তো সেই একই বল করবে, এবারও আমি বোল্ড হব। মানে বল ছাড়ার আগেই তার বিলিফ সিস্টেমটা টোটালি চেঞ্জ হয়ে যায় এবং সব সময় সে বলতে থাকে এবার মনে আউট হবে, এবার মনে আউট হবো, মানে আউট না হলেও সে আউট হবে। এক্সাম্পল দিই, আমাদের প্রত্যেকের সাথে ঘটেছে, আপনার পছন্দের দামি একটা জামা পরে আপনি বেরোচ্ছেন আর বারবার নিজেকে বলছেন এই জামাটা যেন কোনো খোঁচা না লাগে, এই জামাটায় যেন কাদা না লাগে, আজকে যেন বৃষ্টি না হয়। আপনি দেখুন 3টের মধ্যে কোনো একটা জিনিস হয়েছে, জামাটা খোঁচা খেয়েছে অথবা বৃষ্টি পড়ে কাদার টুকরো বা কাদার কোনো কণা লেগেছে। এটা কেন হয়? আমরা অ্যাট্রাক্ট করি, এটা অ্যাকচুয়ালি ঘটার কথা নয়, বিকজ উই অ্যাট্রাক্ট দ্য সিচুয়েশন। আমরা ঠিক যেটা ভাবি ইউনিভার্সাল রিয়েলিটি সেটাই আমাদের সাথে করিয়ে দেয়। তো অনেক সময় কী হয়, ডিসিশান নিয়ে ফেল করলাম, এবার তারপরে আমাকে দেখতে হবে আমি যে ফেল করলাম কেন ফেল করলাম, আমার অ্যানালিসিসটা আমি নিজে করলে ততটুকুই করতে পারবো যতটুকু আমি জানি।
তাহলে কি করা উচিত? আমার থেকেও এক্সপার্ট কেউ, তার কাছে গিয়ে জিজ্ঞেস করা উচিত আমি কেন ফেল করলাম। আই এম সরি, এখন যে কথাটা বলবো আজকের জেনারেশনরা হয়তো শুনে হাসবে, মানে প্রেম করতে গিয়ে কাউকে ফাঁসাতে পারলাম না, এটাকে ফেইলিওর করার কথা বলছি না, আমি এই ধরনের এক্সাম্পল দিচ্ছি না। আমি বলছি জীবনে সফল হওয়ার ক্ষেত্রে বা একটা বিরাট বড় ডিসিশান নিতে চলেছি যে আমি আমার ফিউচারে দেশে পড়াশোনা করব, বিদেশে পড়াশোনা করব, মানে একজন কেরিয়ারিস্টিক স্টুডেন্টের জন্য আমি কিন্তু বলছি। আমি কিন্তু জাস্ট ফর সেক, মানে মজা ফ্যাকা, মানে আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, মানে যেগুলো রকের ভাষা, মানে জাস্ট আড্ডা মারার জন্য কিন্তু বলছি না এগুলো। ডিসিশান মানে সেই ধরনের ডিসিশান যেটা তোমার লাইফকে জিরো থেকে তোমাকে হিরো বা জিরো থেকে তোমাকে হিরোইন বানাতে পারে। ফেল করতেই পারো, ফেলে কোনো প্রবলেম নেই, কিন্তু ফেল করার পর তুমি যদি নিজেকে রিকানেক্ট করে আইডেন্টিফাই করতে পারো এক্স্যাক্টলি কোন কারণের জন্য ফেল হয়েছিলে, বিকজ ইট ইজ নট অলওয়েজ ইউ আর ফেইলিং ডিউ টু ইয়োর মিস্টেক, সামটাইম ইয়োর থিঙ্কিং প্যাটার্ন অলসো রং অন দ্যাট সিচুয়েশন। সেক্ষেত্রে থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করতে হবে, অথবা আপনি যখন পরীক্ষাটা দিয়েছিলেন বা আপনি যখন অ্যাটেম্পটা নিয়েছিলেন, হতেই পারে তখন এমন কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস ছিল যেটার উপর আপনার কন্ট্রোল নেই। তো সেক্ষেত্রে আপনার একটু ডিসকাস করা উচিত আপনার থেকে আপনার এক্সপার্ট পিপলদেরকে, তারা নিশ্চয়ই আপনাকে গাইড করবে। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।